খবরে আমরা নজর রাখবো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরানোর সুপারিশ রাজ্যপালের। ফের রাজ্যপাল সংঘাত চরমে। রাজ্যপালকে পাল্টা রাজ্য সরকারের। পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত করছেন আচার্য। ছাত্রদের কথা ভাবছেন না আচার্য। রাজ্যপালকে পাল্টা বার্তা রাজ্য সরকারের। উপাচার্য নিয়োগের পদ্ধতি ও আইন উল্লেখ করে বার্তা রাজ্য সরকারের। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ভাস্করের কাছ থেকে। ভাস্কর, রাজ্যপাল সংঘাত ফের চরমে। যদি দর্শকদের জন্য একটু ভালো করে বুঝিয়ে বলো, কেন ফের এই সংঘাতের আবহ? একদমই সমাজিতা। দেখো, নিঃসন্দেহে এই সংঘাতের আবহর সূত্রপাত কিন্তু মূলত বিগত ৩০শে মার্চ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওয়েবকুপার যে সম্মেলন, সেই সম্মেলনের উপস্থিতি থেকে। পরবর্তী ক্ষেত্রে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ক্যাবিনেট থেকে সরানোর সুপারিশও করেছেন এবং তার প্রেক্ষিতে এবার পাল্টা আক্রমণের সাথে রাজ্য, অন্তত রাজ্যের তরফ থেকে যে বার্তা দেওয়া হচ্ছে, যে বিষয়টা বলা হচ্ছে, যে প্রথমে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে রাজ্যকে নির্দেশ দেয়নি যে ইউজিসির নিয়ম রাজ্য মেনে চলতে বাধ্য। কিন্তু সার্বিকভাবে আমরা জানি যে ইউনিভার্সিটি গ্রান্টস কাউন্সিল বা ইউজিসি এই দেশের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সব থেকে বড় নিয়ামক সংস্থা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার পাশাপাশি রাজ্য আরো এই দাবি করছে যে বিশ্ববিদ্যালয়গুলি চালানোর জন্য রাজ্য কোনো টাকা কেন্দ্রের কাছ থেকে নেয় না। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় বলো বা অন্য বিশ্ববিদ্যালয়, সার্বিকভাবে কিন্তু কেন্দ্র রাজ্য যে শেয়ার, সেই শেয়ারে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি চলে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য দাবি করছে যে বিশ্ববিদ্যালয়গুলির জন্য কেন্দ্র থেকে কোনো টাকা রাজ্য তারা নেয় না। একই সঙ্গে রাজ্যের এটাও অভিযোগ যে রাজ্যপালের জন্য এই রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রটি নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি পড়ুয়ারা আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের জন্য বিপদের মুখে পড়ছেন। একই সঙ্গে রাজ্যের তরফ থেকে এই হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে যে যদি বিশ্ববিদ্যালয়ের গুলির মানের অবনমন ঘটে, তার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস তার ব্যক্তিগত স্বার্থ দায়ী থাকবে এবং তিনি যে ট্র্যাডিশন, এর আগে রাজ্যপাল যারা আচার্য পদে ছিলেন যে ট্র্যাডিশন মেনে তারা চলেছেন, সেই ট্র্যাডিশন ফলো করছেন না বর্তমান আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য সরকার কিন্তু কার্যত আবারও আক্রমণের পথেই হাঁটলেন এই রাজ্যের রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসকে। এবং নিঃসন্দেহে আচার্য তিনি এই অভিযোগ করেছেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আদর্শ আচরণবিধি, নির্বাচনী যে আদর্শ আচরণবিধি, সেই আচরণবিধি লঙ্ঘন করেছেন। পরবর্তী ক্ষেত্রে পাল্টা কিন্তু রাজ্যের তরফ থেকে রাজ্যের আচার্যকে, বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণের পথটাই বেছে নেওয়া হলো। আমরা গতকালকেও দেখেছিলাম কিভাবে ওয়েবকুপা অর্থাৎ শাসক দলের সমর্থিত অধ্যাপক সংগঠন তারা ঠিক কোন ভাষায় আচার্য তথা রাজ্যপালকে আক্রমণ সামলিয়েছিলেন যখন আচার্য বা রাজ্যপাল তিনি সুপারিশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার। তার পরবর্তী ক্ষেত্রে আক্রমণের যে বহর, আক্রমণের যে ভাষা, সেই ভাষার মাত্রা কিন্তু আরো অনেকটাই চড়া হচ্ছে। অন্তত রাজ্যের তরফ থেকে যে রিপোর্ট কার্ড দেওয়া হয়েছে, সেই রিপোর্ট কার্ডে কিন্তু নজিরবিহীন ভাবে আরো একবার সঙ্গে থাকো নিঃসন্দেহে নজিরবিহীন। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। আমি শতরূপের কাছে চলে যাব। শতরূপ, রাজ্যপাল সংঘাত যে জায়গায় দাঁড়িয়ে আছে, কোথায় যাচ্ছে শিক্ষা ব্যবস্থা? এবং শিক্ষা ব্যবস্থা কেন, গোটা পশ্চিমবাংলায় জমায়েত দক্ষিণ দুয়ারে গেছে, শিক্ষা ব্যবস্থাটাও যাচ্ছে। এই ধরনের সংঘাতের কাছে দুয়ানা মূল্য নেই। এরকম বহু সংঘাত আমরা জগদীপ ধনখড়ের সঙ্গে দেখেছিলাম। তারপরে যখন জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি করার সময় আসলো, তৃণমূল কংগ্রেস দিব্যি তাতে মদত দিয়ে পেয়ে গেল। মাঝখান থেকে ওদের তার আগে ৫ বছরের অত চিঠি চাকরি, অত বড় বড় ডায়লগ বাজি সমস্ত বানের জলে ভেসে গেল। এখন আবার একই জিনিস হচ্ছে। কিন্তু এই যে কাজগুলো করছেন, একজন সংবিধান ছুঁয়ে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, একজন সংবিধান ছুঁয়ে শপথ নেওয়া রাজ্যপাল, এদের দুজনের কারোর কোনো মাথা ব্যথা আছে? ছেলে মেয়েগুলোর কি হবে? আজকে ইলেকশন কমিশনের নোটিফিকেশন ইস্যু হয়ে যাওয়ার পরে, ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে সরানো হচ্ছে, রাজ্যপাল সরাচ্ছেন। উনিও খুব ভালো করে জানেন উনি এটা করতে পারেন না। ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে ট্রান্সফার অর্ডার দেওয়া যায় না, উনি করছেন। আবার ব্রাত্য বসু তিনিও ইলেকশনের যাবতীয় নর্মসকে ভায়োলেট করে তিনি আবার তাকে অ্যাপয়েন্ট করছেন। মাঝখান থেকে সেই বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যারা রিসার্চ করছে, একটা নতুন রিসার্চ প্রপোজাল জমা করতে পারবে না, এর মধ্যে নতুন কোনো কারিকুলাম শুরু হতে পারবে না, নতুন করে কোনো সিলেবাস
কিছু যোগ দেওয়া যাবে না, বিয়োগ করা যাবে না, কেননা গোটা বিশ্ববিদ্যালয়টাই দাঁড়িয়ে পড়ে রয়েছে। কেন? বিশ্ববিদ্যালয় উপাচার্যহীনভাবে চলছে। একবার রাজ্যপাল সরাচ্ছে, একবার আবার তাকে শিক্ষামন্ত্রী রিক্রুট করছে, কালকে আপনাকে সরানো হবে। এগুলো সার্কাস হচ্ছে আমাদের রাজ্যে। একটা কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, একটার পর একটা শূন্য, কোনো প্রফেসরকে রিক্রুট করা হচ্ছে না। এনআইআইটি পাস করে, তারা নেট পাস করে ছেলেমেয়েরা বসে রয়েছে 500 টাকা, 300 টাকা, 150 টাকা দিয়ে এক একটা ক্লাস নিচ্ছে, নিয়ে তারা মাইনে পাচ্ছে। সপ্তাহে একটা পিএইচডি করা ছেলে, তার কাজ হয়েছে কলেজে গিয়ে সপ্তাহে 3টে ক্লাস নেওয়া, 150 টাকা করে পার ক্লাস সে মাইনে পাবে। এই হচ্ছে রাজ্যের ছেলে মেয়েদের অবস্থা হয়েছে, আর এরা এই সমস্ত সার্কাস করে যাচ্ছে। এতে লজ্জা নেই কোনো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তাদের কি প্রতিক্রিয়া শুনবো? তাপস রায়ের বক্তব্য, শুনবো দিলীপ ঘোষের বক্তব্য। সম্পর্কে এই ধরনের শব্দ কারুর সম্পর্কে ম্যান অফ পজিশন বা যারা সাংবিধানিক পজিশনে রয়েছে কারুরই সম্পর্কে এই ধরনের কথা বলা সমীচীন নয়, উচিত না। মজার ব্যাপার, এরা রাজ্যপালকে গালাগালি দেবে। রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস। এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে। বিজেপি নাকি নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে। যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসোর বাড়ি পিসের বাড়ি দৌড়ে থাকবে। এমন এদের রাজনীতি। রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন, অ ক খ শিখালেন, তারপরে গন্ডগোল বেঁধে গেল। আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে, কিন্তু বেশি দিন চলছে। কারণ আপনারা এমন লোক, আপনাদের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে না, সেই পরিস্থিতি। সেই জন্য রোজ ঝগড়া হবে, কিন্তু ঠেলায় পড়লে আপনারা হাতে পায়ে ধরবেন। এটা তো দেখে আসছি আমরা। এবার যে খবর আমরা নজর রাখবো, ভোটে বুথে যথেষ্ট নিরাপত্তার দাবি শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের। বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ও নিরাপত্তার দাবি। নিরাপত্তা না দিলে ভোটের ডিউটি বয়কটের ডাক ভোট কর্মী তথা সরকারি কর্মচারীদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের। আরও একবার জানিয়ে রাখতে চাইব, ভোটে বুথে যথেষ্ট নিরাপত্তার দাবি শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের। বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ও নিরাপত্তার দাবি। পর্যাপ্ত বাহিনী ও নিরাপত্তা না দিলে ভোটের ডিউটি বয়কটের ডাক। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চেও তাদের ঠিক কি বক্তব্য আমরা শুনে নেব। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। আমরা প্রথম থেকে দাবি করেছিলাম ভোটকর্মীদের নিরাপত্তা এবং ভোটারদের নিরাপত্তার জন্য প্রতিটি বুথে সেন্ট্রাল বাহিনী নিশ্চিত করতে হবে, কিন্তু তা বাস্তবায়িত হচ্ছে না। তাই আমরা আগামী 14ই এপ্রিল কলকাতার সিইও দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই যে যেসব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না সেই সব বুথে ভোটকর্মীরা ডিউটি বয়কট করবেন। এই দাবিতে গোটা পশ্চিমবঙ্গে আমরা সোচ্চার হয়েছি। ট্রেনিং সেন্টারগুলোতে বিক্ষোভ হবে। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই যে ভোটকর্মীদের নিয়ে এই ছেলে খেলা বন্ধ করতে হবে। প্রকৃত নিরাপত্তা ছাড়া কোনোভাবেই আমরা এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করব না, এই কথা আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি। সৈকত, আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি, ভোটকর্মী যারা ভোট বয়কটের ডাক দিচ্ছেন তাদের সঙ্গেই রয়েছে। আমি সৈকতের কাছে চলে যাব। সৈকত, কেন এত নিরাপত্তার আশঙ্কায় ভুগছেন তারা? দেখো, নিরাপত্তার আশঙ্কায় ভোগার একটাই কারণ, যেভাবে ভোটের দিনগুলোতে বা ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেলে, এবারে তোমাকে বলে রাখি, অষ্টাদশ লোকসভা নির্বাচনে 7 দফায় ভোট হচ্ছে প্রায় 1.5 মাস জুড়ে। এই 1.5 মাস জুড়ে বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে ভোটের দিন অথবা ভোট চলার সময় গোটা রাজ্য জুড়ে একটা ভায়োলেন্সের পরিস্থিতি থাকে। সেই জন্যেই কিন্তু গত পঞ্চায়েত নির্বাচন থেকেই ভোটকর্মী বা সরকারি কর্মীদের একাংশ যারা সংগ্রামী যৌথ মঞ্চের সংগঠনের অধীনে রয়েছেন তারা বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী না হলে তারা ভোট করবে না। অবশেষে কেন্দ্রীয় বাহিনী এলেও সেটা সাফিসিয়েন্ট হয়নি। কিন্তু আরেকটি সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ তারা বলছে যে যে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না সেই বুথে তারা ভোট বয়কট করবে। সকালেই সংগ্রামী যৌথ মঞ্চের যারা আধিকারিক বা সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারাও কিন্তু কার্যত এই শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের যে
যে সদস্য বা যে দাবি, সেই দাবিকে কার্যত তাদের সঙ্গে একমত হচ্ছেন। তারাও বলছেন যে কেন্দ্রীয় বাহিনী না হলে কোনোভাবেই কিন্তু সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। ধন্যবাদ সৈকত। আমরা শুনে নেব এ বিষয়ে বিজেপির কি প্রতিক্রিয়া। রাজি হয়েছিল আর কিন্তু আমরা তার কোনো ফল পাইনি। হ্যাঁ, এটা ঠিক, সে ধরনের গুন্ডারা ওপেনলি বেরিয়ে এসে লুটপাট খুন খারাপি করছিল। লোক ভাবছে যে এই ধরনের পরিস্থিতি হয় তাহলে সেন্ট্রাল ফোর্স কিছু করতে পারে, কিন্তু সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করে এখানকার পুলিশ, এখানকার প্রশাসন, তো পুলিশের যেমন ভূমিকা থাকে তাদেরও তাই ভূমিকা থাকবে। প্রশাসন যদি না চায় এখানে যে হিংসা বন্ধ হোক, তাহলে বন্ধ হবে না, তাহলে প্রশাসন পাল্টাতে হবে। এই রাজ্য পুলিশ তার যা ভূমিকা আমরা অতীতের পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনে এবং সাম্প্রতিককালে দুর্নীতি দমন থেকে শুরু করে নানা ইস্যুতে দেখেছি, এর ওপর ভরসা করে একটা বুথেও লোকসভা ভোট করানো যাবে না। তাতে আমরা হারি, আমরা জিতি, কিন্তু মানুষের গণতান্ত্রিক মতামতের সুষ্ঠু প্রতিফলনের জন্য প্রত্যেকটা বুথে সেন্ট্রাল বাহিনীর দরকার রয়েছে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট অসম্ভব। আমরা বলছি যে যত লাগে প্রয়োজনে ভোটের আগে থেকে, আরও আগে থেকে আগামী দফাগুলোর জন্য সেন্ট্রাল বাহিনী এনে রাখা হোক। সেটা ইসি বুঝবে, ইলেকশন কমিশনের দায়িত্ব, সেটা ইলেকশন কমিশন বুঝবে। তাদেরও একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে, তো সেটা এরা এর আগেও দুবার বলেছে, এর আগেরও নির্বাচনগুলোতে বলে তাদেরও একটা জীবনের নিরাপত্তার একটা বিষয় আছে।